নমস্কার, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব রঙিন ক্যাপসিকামের চাষ। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর দেবযানী দত্ত, সহকারী অধ্যাপিকা, উদ্ভিদ শরীরতত্ত্ব বিভাগ, MITS ইনস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিজ। নমস্কার দেবযানী, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। প্রথমে আপনার কাছে যেই বিষয়টা নিয়ে আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে ক্যাপসিকাম আমরা শীতের সময় বাজারে প্রচুর দেখতে পাই এবং সাধারণত দেখা যায় সবুজ ক্যাপসিকাম। তাহলে এই যে বিভিন্ন রঙের ক্যাপসিকাম এখন আসছে বাজারে, সেই ক্ষেত্রে এদের খাদ্যগুণের কোনো বিশেষ পার্থক্য আছে কিনা সেইটা যদি আমি প্রথমে আপনার শ্রোতা বন্ধুদের জন্য জানতে পারতাম। আচ্ছা, ক্যাপসিকাম সাধারণত আমরা ২-৩ রকম রঙের দেখতে পাই। সবুজ এবং তারপরে হলুদ এবং লাল ক্যাপসিকাম দেখা যায় বেশি পরিমাণে। আর কখনো কখনো কমলা ক্যাপসিকামও দেখা যায়। তো এই যে ক্যাপসিকাম, তাদের রঙের পার্থক্য সাধারণত হয় তাদের মধ্যে যে রঞ্জক পদার্থগুলি থাকে সেইগুলির কারণে। রঞ্জক পদার্থগুলি ভিন্ন ভিন্ন রঙের হওয়ার জন্য তাদের রং আলাদা হয়। আর পুষ্টিগুণের দিক দিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে সবুজ ক্যাপসিকামের থেকে এই যে আমাদের রঙিন ক্যাপসিকামগুলি যেমন লাল বা হলুদ, এগুলি কিছু কিছু জায়গায় পুষ্টিগুণে একটু বেশি পরিমাণে ভরপুর থাকে। যেমন আমাদের ভিটামিন এ, ভিটামিন সি, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো কিন্তু রঙিন যে ক্যাপসিকাম তাদের মধ্যে তুলনামূলক কিছু পরিমাণে বেশি থাকে আমাদের সবুজ ক্যাপসিকামের থেকে। অর্থাৎ এই ক্যাপসিকাম যেটা রঙিন ক্যাপসিকাম সেটা খাদ্যগুণ বেশি, সুতরাং আমরা বাজারে কেনার সময় এই ক্যাপসিকাম কিনতে পারি এবং এইটা খাবারের দিকে যদি আমরা ঝোঁক বাড়াই তাহলে সেটা আমাদের শরীরের জন্য উপকারী হবে। এখন একদম একদম। পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা এখন, এইটার চাষ পদ্ধতি। সাধারণত সবুজ ক্যাপসিকামের যে ধরনের চাষ পদ্ধতি সেটা যারা চাষ করেন তারা জানেন। তাহলে এই রঙিন যে ক্যাপসিকাম সেটা চাষের ক্ষেত্রে প্রথমে চাষি বন্ধুরা কি করবেন? একেবারে সরাসরি যে জমি সেখানে কি বীজ বপন করবেন না চারা তৈরি করবেন সে বিষয়ে, অর্থাৎ কিভাবে শুরু করবেন সেইটা যদি জানতে পারতাম। তারপরে আসবো কিভাবে জমিটা তৈরি করবেন। আচ্ছা আচ্ছা, এবার এক্ষেত্রে বলি, আমাদের যে বিভিন্ন রঙের ক্যাপসিকামগুলি পাওয়া যায় তাদের কিন্তু চাষ পদ্ধতির মধ্যে তেমন বিশেষ পার্থক্য দেখা যায় না। প্রথমে আমরা চারা গাছগুলি নার্সারিতে তৈরি করে নিই এবং তারপর সেই চারা গাছগুলি কিন্তু মূল জমিতে আমরা প্রতিস্থাপন করি। এবার এক্ষেত্রে যখন আমরা চারা গাছ তৈরি করি তখন সাধারণত 500 স্কোয়ার মিটার জমিতে 100 থেকে 150 গ্রাম সিড কিন্তু বপন করা হয়। আর এই সময় নার্সারি যেখানে আমরা বানাবো সেই জমি একদম অত্যন্ত মসৃণ ভাবে কিন্তু প্রস্তুত করা হয়। আর নার্সারির সময় আরেকটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উষ্ণতা। সাধারণত আমরা ক্যাপসিকাম নার্সারিতে উষ্ণতা 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সাধারণত রাখার চেষ্টা করি। যতদিন না সেই নার্সারিতে চারাগুলি একেবারে তৈরি হয়ে মূল জমি অবধি প্রতিস্থাপিত হবে এই উষ্ণতা সাধারণত বজায় রাখা হয়। 7 থেকে 14 দিনের মধ্যে বীজগুলির অঙ্কুরোদ্গম সম্পূর্ণ হয়ে যায় এবং তারপরে 4 থেকে 5 সপ্তাহ পরে সেগুলিকে মূল জমিতে প্রতিস্থাপন করা হয়, যখন মোটামুটি ওই চারাগুলির উচ্চতা 16 থেকে 18 সেন্টিমিটার হয়ে যায়। তাহলে কি এখনই হচ্ছে সেই নার্সারি তৈরি করার সময়? একদম। এই যে নভেম্বর থেকে জানুয়ারি, এই সময়ে কি থাকে যে আমাদের পরিবেশের যে উষ্ণতা সেটা কিন্তু একদম ঠিকঠাক এই ক্যাপসিকাম তার বীজ অঙ্কুরোদ্গমের জন্য এবং চারা তৈরি করে মূল জমিতে স্থাপন করার জন্য। নার্সারি কিভাবে তৈরি করব সেই বিষয়ে জানলাম। এখন যে মূল জমি যেখানে রোপণ করবেন চাষি বন্ধুরা নার্সারি থেকে নিয়ে গিয়ে চারা গাছ, সেই জমিটা তৈরি করবেন কিভাবে একেবারে শুরু থেকে যদি আপনি বলেন। মূল জমি যখন তৈরি করা হয় তখন কৃষক বন্ধুদের কয়েকটা জিনিস একদম মাথায় রাখতে হয়, যে মূল জমি সেটা যেন একদম মসৃণ হয়, মানে জমিতে মাটির ঢেলা বা বড় পাথর এগুলো একদমই থাকবে না এবং তার সাথে সাথে মূল জমিতে যেন পরিমিত পরিমাণে আর্দ্রতা থাকে। এবার আর্দ্রতা বজায় রাখার জন্য অনেক সময় কি করা হয়, জমিটি খড় বা প্লাস্টিক দিয়েও কিন্তু কৃষক বন্ধুরা ঢেকে দিতে পারেন, যাতে ওই জমির যে আর্দ্রতা সেটা বজায় থাকে এবং তার সাথে সাথে সেটা আগাছা নাশক হিসেবেও কাজ করে। জমি ঢেকে দিলে জমিতে আগাছার পরিমাণও কমে। আর যখন আমরা মূল জমিতে চারাগুলি স্থাপন করব তারপরে অবশ্যই কৃষক বন্ধুরা একবার কিন্তু অল্প পরিমাণে সেচ দেবেন, যাতে সেই গাছগুলি ভালোভাবে স্থাপন হয় সেটা দেখবেন।
আর এই যে চারা বপনের ক্ষেত্রে একটা চারার থেকে আরেকটা চারার দূরত্ব, এইটা যদি একটু জানতে পারতাম। ক্যাপসিকাম চারা বপনের সময় সাধারণত দুটি চারা গাছের মধ্যে ওই 40 সেন্টিমিটার মতন দূরত্ব রাখা হয় এবং দুটি লাইনের মধ্যে 50 সেন্টিমিটার মতো দূরত্ব রাখা হয়। এবার যদি কৃষক বন্ধুদের কাছে জমির পরিমাণ বেশি থাকে তারা দুটি চারার মধ্যে এবং দুটি লাইনের মধ্যে 60 সেন্টিমিটার করে দূরত্বও রাখতে পারেন। হুম। আর জমিটা তৈরি করার পরে একেবারে গোড়াতেই কি সার দেওয়া প্রয়োজন আছে, না চারাটা একেবারে মানে জমিতে ধরে গেলে তারপর সার দেবেন? সার প্রয়োগের বিষয়টা যদি একটু জানান। আচ্ছা, সার প্রয়োগের বিষয়টা বলি। নার্সারি থেকে যখন আমরা মূল জমিতে চারা রোপণ করব, মানে জমি যখন আমরা তৈরি করি তখনই কিন্তু জমিতে খামারজাত সার, জৈব সার যেটা, হুম। সেটা কিন্তু জমিতে দিয়ে দেওয়া হয়। মোটামুটি 1 হেক্টর জমিতে কৃষক বন্ধুদের 25 টন মতন খামারজাত জৈব সার কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে বলি রাসায়নিক সারের কথা। রাসায়নিক সার ক্যাপসিকাম যতদিন বড় হবে, তার ফলন হবে, ততদিন অবধি মোটামুটি 1 হেক্টর জমিতে 100 কেজি নাইট্রোজেন, 50 কেজি পটাশ এবং 50 কেজি মতন ফসফরাস কিন্তু ব্যবহার করা হয়। এই যে সারগুলি, রাসায়নিক সারগুলি, এগুলি একসাথে সবটা ব্যবহার না করে 4টি ভাগে ভাগ করে সাধারণত কিছু সময় অন্তর মূল জমিতে দেওয়া হয়ে থাকে। সেচের বিষয়ে আপনি বলছিলেন যে যতদিন জমিতে ক্যাপসিকাম গাছ থাকবে ততদিনই জমির আর্দ্রতা ঠিক রাখতে হবে। তো এই যে হ্যাঁ, সেচ, অবশ্যই। হ্যাঁ, এখন এই সেচের বিষয়টা ঠিক কতদিন পরে পরে জমিতে সেচ দেওয়া প্রয়োজন? সাধারণত কি হয়, ক্যাপসিকাম গাছ যতদিন আমার ফলন দেবে জমিতে, আমাকে কিন্তু পুরো যতদিন গাছের বৃদ্ধি হবে ততদিন অবধি কিন্তু ভালোভাবে আমাকে জল দিয়ে যেতে হয়। যখন গ্রীষ্মকাল, সেই সময় যদি আমার জমিতে গাছ থাকে তাহলে 4 থেকে 6 দিন অন্তর কৃষক বন্ধুদের জল দিতে হবে। এবং যদি আমরা শীতকালে গাছ লাগিয়ে থাকি, শীতকালে আমাদের 8 থেকে 10 দিন অন্তর জল দিলে চলে। পরিস্থিতি বুঝে আমাদের জলসেচ দিতে হবে, কিন্তু জমিতে আর্দ্রতা পরিমিত পরিমাণে বজায় রাখতে হবে। হুম। অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুরা চিন্তা করছেন এই ধরনের ক্যাপসিকাম চাষ করে, তাদেরকে খুব যত্ন সহকারে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সেচের যেন পরিমিত ব্যবস্থা থাকে। এখন আপনার কাছে আরেকটুখানি জানতে চাইবো যে এই ক্যাপসিকামে কি ধরনের রোগ এবং পোকার উপদ্রব রয়েছে, আর সেক্ষেত্রে দমনের বিষয়টা কি করে চাষি বন্ধুরা নিশ্চিত করবেন? ক্যাপসিকামের রোগের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ডাইব্যাক এবং ফলের পচা এটা হয়, এবং এটা হুম। যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানকোজেব ব্যবহার করে থাকি। ম্যানকোজেবের ডোজ হচ্ছে 2 গ্রাম/লিটার, এই পরিমাণে দেওয়া হয়। এর সাথে সাথে কৃষক বন্ধুরা যদি দেখেন যে পাউডারি মিলডিউ লেগেছে গাছের পাতায়, সেক্ষেত্রে তারা সালফার ইউজ করতে পারেন, ওয়েটেবল সালফার। এই যে আপনি যে রোগের কথা বললেন যে পাউডারি মিলডিউ, এইটা চাষি বন্ধুরা বুঝবেন কি করে যে এই রোগে আক্রান্ত হয়েছে তার গাছ? গাছের পাতার উপর সাদা পাউডারের মতন আস্তরণ দেখা যায়, এটা পাউডারি মিলডিউ এর লক্ষণ সাধারণত হয়ে থাকে, এবং হুম। এইটা নিয়ন্ত্রণের জন্য আমরা সালফার ব্যবহার করে থাকি। আর পোকার ব্যাপারে যদি বলি, তাহলে সাধারণত ক্যাপসিকামে শুঁয়োপোকার আক্রমণ দেখা যায়। এই শুঁয়োপোকাকে যদি প্রতিকার করা হয়, করতে চাওয়া হয়, সেক্ষেত্রে সেভিন ইউজ করা হয়। সেভিন 3 গ্রাম/লিটার, এই পরিমাণে ইউজ করলে শুঁয়োপোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। রোগ এবং পোকার বিষয়ে জানলাম। এখন আপনার কাছে জানতে চাইবো যে এই ক্যাপসিকাম যদি কৃষক বন্ধুরা চাষ করেন তাহলে তারা কি পরিমাণ ফলন পেতে পারেন হেক্টর প্রতি? আচ্ছা, এই ব্যাপারে বলি, যদি উন্মুক্ত জমিতে কৃষক বন্ধুরা চাষ করেন তাহলে মোটামুটি 20 থেকে 30 টন/হেক্টর অব্দি কিন্তু কৃষক বন্ধুরা ফলন পেতে পারেন। আর যদি ওনাদের কাছে গ্রিন হাউসের সুবিধা উপলব্ধ থাকে তাহলে গ্রিন হাউসে চাষ করলে ক্যাপসিকাম এর প্রায় দ্বিগুণ অব্দিও কিন্তু অনেক সময় ফলন দিয়ে থাকে। হুম। অর্থাৎ যারা চাষ করবেন, কারণ এইটা সময় এখন থেকে শুরু করতে পারেন, তারা যদি গ্রিন হাউসের ব্যবস্থা করতে পারেন তাহলে এই চাষ থেকে সব থেকে বেশি লাভবান হতে পারবেন। তবে একদম। লাভের কথায় আসার আগে এখন জানতে চাইবো যে এই চাষে খরচ কিরকম? যদি উন্মুক্ত জমিতে কৃষক বন্ধুরা চাষ করেন তাহলে প্রথম বছর প্রতি একরে প্রায় 70,000 টাকা মতন কৃষক বন্ধুদের কিন্তু ইনভেস্ট করতে হয়। হুম। এবং প্রথম বছরের শেষে ওনাদের যে ফলন ওঠে সেটা বিক্রি করলে মোটামুটি দেখা যায় প্রায় 1,70,000 অবধি লাভ তারা ঘরে তুলতে পারবেন। 70,000 মোটামুটি যদি ওনারা ইনভেস্ট করেন, তারপরে ফলন বিক্রির পরে ওনাদের কাছে প্রায় 2,40,000 মতন
টাকা আসে, এবং যদি আমরা ক্যালকুলেট করে দেখি প্রায় 1,70,000 অবধি কিন্তু তাদের প্রফিট সম্ভব। অর্থাৎ বেশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই চাষের অবশ্যই। ক্ষেত্রে। এবারে আরেকটা কথা বলি, হ্যাঁ। যদি অফ সিজনে কাল্টিভেশন করা হয়, মানে অফ সিজনে যদি কৃষক বন্ধুরা চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণ আরো অনেক বেড়ে যায়, কারণ সেক্ষেত্রে প্রতি কেজিতে তারা অনেক বেশি দামে ক্যাপসিকাম কিন্তু বিক্রি করতে পারেন, এবং সেই লাভই অফ সিজনে অনেক সময় 3 লাখ অব্দিও কিন্তু চলে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই চাষ যারা করবেন ঠিক করছেন বা এখনো ঠিক করতে পারেন, কারণ এখনই হচ্ছে সময়, তাদের জন্য জানাবো যে এই চাষ করে যথেষ্ট লাভবান হওয়া যেতে পারে। সুতরাং আপনারা যদি ক্যাপসিকাম চাষের কথা ভাবেন তাহলে এখন থেকেই শুরু করতে পারেন। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ মানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা একজন সফল চাষি বন্ধুকে পেয়েছি, যিনি প্রায় আজকে 8 থেকে 10 বছর ধরে এই ফুল চাষ করছেন, এবং ফুল চাষ করে তিনি কিন্তু আজকে সফল হয়েছেন। বিভিন্ন ধরনের তিনি ফুল চাষ করেছেন, কিভাবে ফুল চাষ করেছেন, কোন সময়ে তিনি ফুল চাষ করে লাভবান হয়েছেন, সেই অভিজ্ঞতার কথাও আজকে কিন্তু আমরা শুনবো। আপনার নাম? নমস্কার, আমার নাম মনোরঞ্জন সরকার। আচ্ছা, মনোরঞ্জন বাবু, আপনার কাছে জানবো যে এই যে আপনি দেখতে পাচ্ছি যে আপনি শুধুমাত্র যে মাটি বা জমির মধ্যে নয়, ছাদের মধ্যেও কিন্তু প্রচুর ফুল চাষ করেছেন। তো এইটা কতদিন ধরে করে আসছেন? আমি এটা 2013 সাল থেকে করে আসছি। প্রথম আমি এটা 5টা টব নিয়ে শুরু করেছিলাম। পরবর্তীকালে আস্তে আস্তে এটা দেখলাম ভালো লাগছে এবং ফুলটা বেশ ভালো হচ্ছে, তারপর আস্তে আস্তে এটা আমি বাড়াই। তো এই যে ফুল চাষ করেছেন, তো অনেক দিনের একটা অভিজ্ঞতা আপনার রয়েছে, তো ফুল চাষ আপনি করতে গেলেন কেন? দেখলাম যে কৃষিকাজের থেকে ফুল চাষটা খুবই ভালো লাভজনক এবং কম সময় দিয়ে বেশি লাভজনক। সেই জন্য আমি ফুল চাষের চাহিদা রয়েছে সারা বছর ধরে, এবং ফুল সৌন্দর্যটাও বৃদ্ধি পাচ্ছে, এবং ফুলের মানে লোকাল বাজারে চাহিদা রয়েছে এবং বিভিন্ন জায়গায়, সেই হিসেবে ফুল চাষটা আমি শুরু করি। তো আপনি কি সারা বছর ধরে ফুল চাষ করেন? আমি সারা বছর ধরে বিভিন্ন সিজন ফ্লাওয়ার চাষ করি, এমনি চাষ করি, সব ধরনের ফুল চাষই করি। তো এখন তো শীতকাল, শীতের মরশুম, মানে আমরা জানি যে ফুলের যে চাহিদা সেটাও অনেক বেশি, সারা বছরই চাহিদা আছে। এই সময় ফুল চাষটা বেশি করেন? হ্যাঁ, এই সময় আমি সব থেকে বেশি চাষ করি, কেননা এই সময় চাহিদাটা ব্যাপক বেশি থাকে এবং ফুলের সমস্ত কিছুটাই সব থেকে ভালো হয়, যেটা হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় এবং চাহিদাটা বেশি থাকে। সেই জন্য বিশেষ করে ডালিয়া, চন্দ্রমল্লিকা, ইনকা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, স্নোবল, ক্যাপসিকাম, সুইট ব্যানানা, এইসব চাষগুলো করি। তো একটু এগিয়ে যায়, আমরা চলতে চলতে একবারে ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছি যে সত্যি এত ফুল চাষ করেছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের তিনি ফুল চাষ করেছেন। চন্দ্রমল্লিকা থেকে আরম্ভ করে শুধুমাত্র যে ফুল চাষ তা না, পাশাপাশি সাথী ফসল হিসাবেও কিন্তু তিনি ক্যাপসিকাম, লঙ্কা, এই ধরনের বিভিন্ন জাতেরও কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সবজি চাষও করেছেন। তো এই যে দেখতে পাচ্ছি যে বড় বড় যে টবগুলো রয়েছে, এক একটা টবে যে চন্দ্রমল্লিকা রয়েছে, প্রায় 1000 মতন ফুল হয়, চাষি বন্ধুর কাছ থেকে জানতে পারলাম। তো এই যে কিভাবে এইগুলো তৈরি করেছেন, কিভাবে চাষ করেছেন? প্রথমে আমি এই চাষটা করতে গেলে আগে মাটিটা তৈরি করতে হবে। মাটিটা হচ্ছে সব থেকে বিষয়, মাটি ভালো হলে গাছ ভালো হবে। আর এই মাটিটা আমি সাধারণত ফুল চাষ করার আগে 3 মাস আগে আমি এটা করে নিই সাধারণত। তারপরে আমি এটাকে তৈরি করার পর মোটামুটি আমি সব সময় সব ফুল একই সময় লাগাই না, যেমন বিশেষ করে চন্দ্রমল্লিকা হচ্ছে 5 মাসের ফুল, সেই জন্য আমি এটাকে জুন জুলাই মাসে এটা কাটিং করি, তারপরে হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে এটা আমি গাছটা লাগাবার চেষ্টা করি, এবং তারপরে এই গাছটা এত বড় হয় এবং এত ফুল দেয়। আমি তো দেখতে পাচ্ছি যে এক একটা টবে যে চন্দ্রমল্লিকা রয়েছে প্রচুর কিন্তু কুঁড়ি এসে গেছে, 1000 থেকে 1500 মতন ফুল হয়। হ্যাঁ, কোনো কোনো গাছে 2000ও ফুল হয় যেতে হতে, এবং সব থেকে গড় মিনিমাম 700 থেকে 1000 প্রত্যেক গাছই ফুল দেয়। এই যে বলছেন যে আপনি জুন মাস থেকে শুরু করেন, তো এখন তো দেখি গাছ বড় হয়ে গেছে, ফুলের কুঁড়িও এসে গেছে, তো কি কি ধরনের সার দেন? আমি মেনলি এটাকে মাটিটাকে তৈরি করি, সাধারণত 50% আমার মাটি থাকে, 30% হচ্ছে গোবর সার, 20% আমার ভার্মি কম্পোস্ট, আর সামান্য খোল দিই। এইগুলো নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো মোটামুটিভাবে এটা তৈরি করি। তারপর এই মাটিটাকে 3 মাস ধরে এটা শুকিয়ে তারপর জুলাই মাসে এটাকে আমি গাছটাকে পটিং করি আর কি।
আচ্ছা, এই যে পটিং কথাটা যদি একটু বুঝিয়ে বলেন। পটিং মানে হচ্ছে প্রথমে এই গাছটাকে আমরা যে এই যে গাছটা হচ্ছে এই গাছটাতেও কিছু ফুল দেওয়ার পর দেখা যাচ্ছে মারা যাবে, তারপর সেই গাছটাতে রেখে দিই, তারপর সেইটা মেন গাছ থেকে আমরা সেটাকে কাটিং করে বালিতে এটা পুঁতে সেটাকে আমরা চারা তৈরি করি, তারপর সেইটা থেকে ছোট একটা পটে সেটাকে রেখে দেওয়া হয়। সেইটা থেকে আমরা মেন টবে আসি। মেন টবে আসার আগে আমরা 3বার টব চেঞ্জ করি। প্রথমে আমরা 4 ইঞ্চি, তারপর 6 ইঞ্চি, 8 ইঞ্চি, লাস্ট সর্বশেষ হচ্ছে 10 ইঞ্চি আমরা মোটামুটি এই জায়গাতে নিয়ে আসি। তো এই যে 3টি টপ চেঞ্জ করেন, তার মূলত কারণটা কি? এর কারণ হচ্ছে গাছের ফুলের সংখ্যা, গাছটাকে বড়, গাছ যদি বড় হয় তাহলে ফুল বড় হবে, আর গাছ বড় করতে গেলে তাহলে গাছের শেকড় বড় হবে, আর শেকড় বড় করতে গেলে আমাদের কি করতে হবে না, টবটা চেঞ্জ করলে গাছটা বড় হবে, গাছ যত বড় হবে তত ফুল হবে। আর টব যদি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু গাছটার বৃদ্ধিটা কম হয়। তো এই যে ফুল চাষ করেছেন, তো নিজে বীজ সংরক্ষণ করে যে চাষ করেছেন, মানে চারা গাছ নিজেরাই তৈরি করেন নাকি বাজার থেকে নিয়ে আসেন? না, গাছ আমি কিনি না, সাধারণত আমি নিজেই তৈরি করি। নিজের এই যে গাছ আছে এই গাছটা থেকে আমি মাদার গাছ হিসেবে ব্যবহার করি, পরবর্তীকালে এটাকে থেকে চারা তৈরি করে আমি এটাকে রোপণ করি। মানে নিজেই এটা সবকিছু করেন? নিজেই সবকিছু এটা তো তৈরি এই করি। চারা গাছ বিক্রিও করেন? না, বিক্রিও করি সাধারণত, চাহিদাও ব্যাপক আছে, কিন্তু সবাইকে দেওয়া যেতে পারে না, এত বেশি চাহিদা থাকে। সেই হিসাবে মোটামুটি আমি 500 থেকে 600 চারা তৈরি করি। আমি নিজে 150 পিসের মতো লাগাই, বাকিটা বিক্রি করি। তো আমরা একটু যদি এগিয়ে যাই, দেখতেই পাচ্ছি যে কয়েকটা ফুলের গাছ রয়েছে, কিন্তু বুঝতে পাচ্ছি না এটা এটা কি গাছ। এইটা হচ্ছে স্নোবল, মানে এইটা স্নোবল। স্নোবল এইটা হচ্ছে বিশেষত একটাই ফুল হবে, এবং ফুলটা মোটামুটি মানে 5 নম্বর ফুটবলের মতো একদম হবে, জাস্ট লাইক ঠিক বলের মতো দেখতে? বলের মতো একদম দেখতে হবে। মানে একটি ফুল হয়? একটাই ফুল হবে, এটা স্নোবল। এটা এই জন্য নামটাই হয়েছে স্নোবল, বলের মতো দেখতে হবে। বিভিন্ন কালারের হয়, তো এইরকম এখানে 5-6 রকম কালার আছে আমার। কি কি ধরনের কালার আছে? যেমন হলুদ আছে, সাদা আছে, গোলাপি আছে, লাল আছে। তো এটার জন্য কি বিশেষ পরিচর্যা করতে হয়? বিশেষ পরিচর্যা বলতে এই গাছটাতে সাধারণত জল কম দিতে হয়, আর প্রথম দিকে লাগালে খাবারটা কম দিতে হয়। তারপর যাতে চারিদিকে শাখা পোশাকাটা বেরিয়ে গেলে সেটাকে কেটে দিতে হয়, এবং ঠিক টাইমে, এবং রোদটা সবসময় পেতে হবে, এবং খাবারটা ঠিকঠাক যোগান দিতে হবে। কিন্তু অতিরিক্ত খাবার দিলে হবে না, স্নো বলে সাধারণত কম খাবার দিতে হয়। আচ্ছা, আরেকটু যদি আমরা এগিয়ে যাই, দেখতে পাচ্ছি যে আরো কয়েকটা গাছ আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি একটা ধান গাছের মতনও একটা গাছ রয়েছে। এগুলো কি ফুল? এটা হচ্ছে গ্লাডিওলাস। এটাও একটা স্টিকের মতো হবে, লম্বা ফুল, বিভিন্ন কালারের হয়, খুব সুন্দর দেখতে ফুলটা। এটা লাগিয়েছি। এইটা হচ্ছে ক্যাপসিকাম। আমার কাছে 3 ধরনের ক্যাপসিকাম রয়েছে, একটা হচ্ছে লাল, একটা হলুদ, আর একটা বিশেষ করে সবুজ। এই 3 ধরনের ক্যাপসিকাম, 3টেই লাগিয়েছে, খুব ভালো প্রজাতির এবং ভালো ফল দেয়। এবং এই দেখতেই পাচ্ছেন ফল ধরে গেছে, কোনটা গাছে কুড়ি এসেছে। ও, এটা এটা ক্যাপসিকাম, মানে ফুল গাছ না? না, এটা ফুল গাছ না, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। এটা আমি প্রত্যেক বছরই লাগাই এবং খুব ভালো ফলন দেয়। আগের বছর লাগিয়েছিলাম, প্রায় 300 পিস ক্যাপসিকাম দিয়েছিল আমাকে। মানে এই কয়েকটি গাছে? হ্যাঁ, মোটামুটি 10টা গাছে আমার 300 পিস ক্যাপসিকাম দিয়েছিল। এখানে আমি প্রায় 30 থেকে 40টা ক্যাপসিকাম লাগিয়েছি। এদিকে আছে দেখুন, প্রচুর গাছ লাগিয়েছি এগুলো। তবে এগুলো কি গাছ? এইগুলো ক্যাপসিকাম গাছ। এখানে আছে একটা সুইট ব্যানানা বলে এক ধরনের, যেটা হচ্ছে পকোড়া করে খাওয়া যায়, লম্বা গাছ। সুইট ব্যানানা? সুইট ব্যানানা বলে এটাকে। নামকরণ তো অনেক কিছু রয়েছে, এবং এর তো চাহিদা প্রচুর। হ্যাঁ, এটা ব্যাপক চাহিদা, বাজারে চলে, দেখবেন বিশেষ করে দক্ষিণ ভারতে এইগুলো পাওয়া যায়, আমাদের বেঙ্গলেও এখন পাওয়া যাচ্ছে, এবং সবাই চাষ করছে, এবং সেই থেকেই আমার এই চাষ করা শুরু। তো সারা বছর ধরেই তো ফুল চাষ করেন, কিন্তু এই শীতের মরশুমে ফুলের চাহিদা রয়েছে, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাষি বন্ধুরা ফুল চাষ করে থাকেন, বিক্রি করে থাকেন, প্রচুর টাকা রোজগার করে থাকেন। কিরকম লাভ হয় এই ফুল চাষ করে? লাভটা খুবই ভালো হয়। প্রথম কথা হচ্ছে এই ফুল যদি ঠিকমতো লাভ করা যায়, একটা সংসার ভালোভাবেই চলে যেতে পারে। মানে আমি একটা টব মোটামুটি যদি 1000 থেকে 1500 ফুল হয়, সর্বোচ্চ 2000 টাকার একটা টব বিক্রি করেছি আমি। এই যে ফুল চাষ করেছি, প্রথম কথা হচ্ছে এই ফুল চাষে এলাম কেন, তার কারণ হচ্ছে যে জায়গার পরিমাণ খুবই কম। আগে আমি দীর্ঘদিন ধান চাষের সঙ্গে যুক্ত ছিলাম, বা আমার গ্রাম বাংলাতে বাড়ি, সেই জায়গায় হিসেবে আমি আস্তে আস্তে দেখলাম যে তুলনামূলকভাবে ধান চাষ বা কৃষিকাজের থেকে ফুল চাষটা লাভজনক। সেই জন্য আমরা বিভিন্ন ধরনের আমি ফুল চাষ করেছি, এবং এটা ব্যাপক চাহিদাও রয়েছে, সেই হিসেবে আমার এই ফুল চাষে আসা। তো এই যে ছাদে ফুল চাষ করেছেন, এখানে তো যে রোদের যে রোদ, সেটা তো খুব একটা পায় না। আপনি দেখছেন একটা শেডও করেছেন। তো এগুলো কি ইনডোর গাছ?
আমার কাছে ইনডোর ফুলের গাছ আছে, আউটডোর আছে। কেন, যেখানে এই চারাটাকে আমি প্রথমে যখন তৈরি করি সেখানে আছে প্রথমে ছাওয়াতে রাখতে হয়, তারপরে যেগুলো আছে কিন্তু সবসময় রোদে দিতে হবে। সেই জন্য আমার শেডও করা আছে, প্লাস ফাঁকা জায়গাও আছে। মানে এই শেডেতে আমি সাধারণত চারা গাছগুলোকে তৈরি করি বা বীজ থেকে চারা তৈরি করি, তারপর আমি চারিদিকে সেটাকে রোদের মধ্যে রাখি আর কি। এই যে ছাওয়ার মধ্যে রেখেছেন কিছু গাছ, কিছু গাছ বললেন যে রোদের মধ্যে রেখেছি, তো ছাওয়াতে রাখলে এটা কি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে? হ্যাঁ, ছাওয়াতে থাকলে অবশ্যই ক্ষতি, মানে সেখানে পোকামাকড় বেশি হয়, গাছের পাতা কোঁকড়ে যাবে, তারপর সেই জায়গাতে গাছটা বড় হবে না। সেই জন্য প্রথমে আস্তে আস্তে ওই জায়গা থেকে আমাকে কিন্তু সরাতে হবে। প্রথমে রাখা যায়, তারপরে আমরা সেটাকে সরিয়ে দিই এটাকে বিভিন্ন আর জায়গায়। সব গাছেই তো আমরা জানি যে সবজি বলুন, ধান বলুন, রোগ পোকার সমস্যা তো থাকেই। তো এই যে ফুল চাষ করেছেন, রোগ পোকার কোনো সমস্যা আর হলে কিভাবে এর নিয়ন্ত্রণ করেন? রোগ পোকার তো অবশ্যই সমস্যা থাকবে, তার জন্য সমাধান আছে। তার জন্য আমরা বিভিন্ন রকমের পেস্টিসাইড বা রাসায়নিক স্প্রে আমরা করি সাধারণত, যাতে আগে পোকামাকড় থেকে রক্ষা করা যায়। যেমন আমি বিশেষ করি কনফিডার ব্যবহার করি, কাকা ব্যবহার করি, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার, বা রোগার ব্যবহার করি এই সমস্ত, বা একতারা ব্যবহার করি, বিভিন্ন যে মিলিবাগ লাগলে এই সমস্ত যেগুলো ব্যবহার করি। আচ্ছা, এটা সত্যি অবাক করার মতো যে এক একটি টবে দেখছি 1000 থেকে 1500 মতন আপনার এই চন্দ্রমল্লিকা ফুল ফোটে, এবং শুধুমাত্র একটি রং না, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের এই ফুল ফোটে, চন্দ্রমল্লিকা কালার আছে 27 রকমের। আগামী দিনে এটাকে আরো বড় করে করার পরিকল্পনা আছে? অবশ্যই পরিকল্পনা করা আছে। অদূর ভবিষ্যতে আমি বোলপুর সাইডের একটা জমি কিনে সেটাকে আমি আরো ব্যাপকভাবে সেটা বাণিজ্যিক হিসাবে, সেটা যাতে এটা আরো বেশি প্রচারিত হয় বা প্রসারিত হয়, সেইটা হিসেবে আমার এটা করার পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে করব এটা রয়েছে। এবং এটা পরবর্তীকাল আর আমার যে সমস্ত চাষি ভাইয়েরা রয়েছে তারা যদি আসে তাদেরকে আমি সহযোগিতা করব এবং উৎসাহিত করব। তারা যদি আমার কোনো রকমের সহযোগিতা চায় তাহলে আমি তাদেরকে পাশে দাঁড়াতে পারি। না, এই যে বলছেন যে অন্যান্য চাষি বন্ধু যদি এই বিকল্প চাষ হিসাবে এটা করে থাকে, শুধুমাত্র যে শীতকালই না, সারা বছরই ফুল চাষ করা যায় এবং লাভও বেশি, তো তাদের তো পরামর্শ দেবেন, তাদের সহযোগিতা করবেন। যদি আপনার ফোন নম্বরটা একটু বলেন এবং নামটা বলেন। আমার নাম হচ্ছে মনোরঞ্জন সরকার, ফোন নাম্বার হচ্ছে 9064891540। নম্বরটা যদি আরেকবার বলেন। 9064891540। এই নম্বরে কেউ কোনো চাষি বন্ধু ফোন করলে আপনি তাদের সহযোগিতা করবেন, কিভাবে চাষ করতে হয় সেই প্রশিক্ষণ বা আপনি তাদেরকে বলবেন? অবশ্যই এই নম্বরে সবসময় আমাকে ফোন কল পাবে এবং তাদের সহযোগিতা করব, এবং তারা যাতে এইভাবে ফুল চাষ করে তাদের স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য আমি তাদেরকে সবসময় পাশে, আমার দ্বারা উপকৃত হয় তাদেরকে আমি পাশে দাঁড়াবো। সত্যি খুব ভালো লাগলো যে আমরা একজন চাষি বন্ধুকে পেয়েছিলাম যে শুধুমাত্র যে জমির মধ্যেই না, ছাদের মধ্যেও এত ফুল চাষ করেছেন, বিভিন্ন রঙের বিভিন্ন জাতের ফুল চাষ করেছেন, পাশাপাশি তিনি ক্যাপসিকামও করেছেন, এবং দেখতেই পাচ্ছি যে চাষি বন্ধু পুরোপুরি জৈব পদ্ধতিতে এই ফুল চাষ করে কিন্তু আজকে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।